প্রিয় জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীরা, তোমাদেরকে আজকের আরেকটা ভিডিওতে খুবই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং ক্লাস বেলের পক্ষ থেকে যেই উন্মুক্ত একটা ফ্রি ক্লাস তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীর জন্য, যেন তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছো। এবং আমাদের এই ভিডিওগুলি এবং ভিডিও আপলোডগুলি হচ্ছে, তোমাদের যদি কোনো মন্তব্য থাকে তোমরা সেটা তোমাদের কমেন্ট বক্সে, মানে ইউটিউবের যে কমেন্ট বক্সটা আছে এখানে তোমাদের মন্তব্যগুলি লিখতে পারো। আমাদের যদি কোনো কারেকশনের জায়গা বলার থাকে ওইটাও তোমরা বলতে পারো, আমরা সেটাকে পজিটিভভাবে নিব এবং ওই জায়গাগুলিকে আমরা ফিল আপ করার চেষ্টা করব। ক্লাস বেলের পক্ষ থেকে সকলকে আজকের আরেকটা ভিডিওতে অভিনন্দন জানাচ্ছি। আমি তোমাদের প্রলয় ভাইয়া। আজকে দেখো, আমরা এইটা দেখেই তোমরা বুঝতে পারছ যে আমরা তোমাদের কোন অধ্যায়টা নিয়ে আলোচনা করব। দেখো, এইটা হচ্ছে একটা কি মনে হচ্ছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, আস্তে আস্তে দেখো ছোট 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 বড় 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 এই যে বল, এগুলো হচ্ছে ক্রিকেট বল, ঠিক আছে। দেখো এই যে আমাদের পৃথিবী, আমরা যে পৃথিবীতে আছি রানিং, যে আমি তোমার সাথে যেখানে দাঁড়িয়ে কথা বলতেছি, ঠিক আছে। তারপরে দেখো এই যে সূর্যের কাছাকাছি, দেখো সূর্যের কাছাকাছি একটা গ্রহ আছে, সেটা হচ্ছে বুধ। পৃথিবীর এই প্রশ্ন কিন্তু ভাই পরীক্ষায় কিন্তু আসে রে ভাই, এই প্রশ্নগুলি কিন্তু আসে যে সূর্যের কাছাকাছি কি আছে, যে দেখো বুধ আছে। পৃথিবীর কাছাকাছি কি আছে, শুক্র আছে। মঙ্গলের কাছাকাছি কি আছে, পৃথিবী আছে। এই জায়গাগুলি কিন্তু পরীক্ষায় তোমাদের আসে। তোমরা যখন ছোট ছিলা, মানে এখনও তো তোমরা ছোট, হ্যাঁ এখনও তো তোমরা ছোট, বাট যখন আরেকটু বেশি ছোট ছিলা তখন হচ্ছে আমাদের কিছু বাংলা মুভি ছিল। আমাদের যে বিখ্যাত একজন নায়ক ছিল, উনি মারা গিয়েছিলেন, তার নাম ছিল হচ্ছে মান্না, ঠিক আছে। ওনাকে তোমাদের চিনার কথা, বা তোমাদের বাবা মারাও চিনবে ওনাকে। তো হচ্ছে উনি, যেহেতু আজকে মহাকাশ উপগ্রহ এই বিষয়টা এসেছে, যার জন্য আমি কথাগুলি বলতেছি। তো উনি হচ্ছে এক জ্যোতিষের কাছে গিয়েছিল, গিয়ে তার জ্যোতিষ তার একটা ভবিষ্যৎবাণী করেছিল যে সে কয়েকদিন পরেই মারা যাবে, এরকম একটা ভবিষ্যৎবাণী করেছিল, বাট জ্যোতিষ মরে নাই। তখন হচ্ছে ওই আমাদের যে নায়ক ছিল, যে মান্না, উনি হচ্ছে জ্যোতিষীর কাছে যায়। ওই জ্যোতিষীর নাম ছিল হচ্ছে কালাম জ্যোতিষী, ঠিক আছে। তো সে কালাম জ্যোতিষীর কাছে যায়, গিয়ে যাওয়ার পর মান্না বলে হচ্ছে, এই জ্যোতিষী, তুই আমাকে বলেছিলি আমি পরশুদিন মারা যাব, কিন্তু আমি মারা যাইনি, এইভাবে বলতেছিল, ঠিক আছে। তো হচ্ছে বলতেছে তো হচ্ছে শেষ মুহূর্তে বলতেছে, এই জ্যোতিষী তুই বল, তুই কতক্ষণ বাঁচবি বল। তখন ওই জ্যোতিষী বলতেছে যে আমি কিছুক্ষণ, আমি অনেক দিন বাঁচবো। তখন হচ্ছে মান্না তাকে বন্দুক বের করে হচ্ছে তাকে মেরে ফেলে। এইটা হচ্ছে একটা সিনেমার কাহিনী, হ্যাঁ। এবং হচ্ছে আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি বাংলাদেশের বিখ্যাত নয়, কুখ্যাত জ্যোতিষী, বিশিষ্ট শয়তান সেবক এবং ক্লাস বেলের একজন শিক্ষক, সেটা হচ্ছে প্রলয় পাল। আজকে তোমাদের মাঝে আমি উপস্থাপন করব হচ্ছে মহাকাশ এবং উপগ্রহ নিয়ে বিস্তারিত আলোচনা, ঠিক আছে। এই আলোচনার মাধ্যমে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ একটা চাঁদ রয়েছে। এটা কি চাঁদ রে ভাই? এটা হচ্ছে তারা। তুমি কোন গগনের তারা, একটা গান আছে না, আর একটা গান আছে নায়েব বাচ্চুর, আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে, এভাবে আসিল না। আমি ভালো গান গাইতে পারি না, বাট হচ্ছে আমি বলতেছি আর কি কথাগুলি। যেমন টিচার হচ্ছে ক্লাসে ট্রান্সলেশন পড়াচ্ছিল আর কি, ট্রান্সলেশন করাচ্ছে, ট্রান্সলেশনের ক্লাস নিচ্ছে টিচার, ভালো, হ্যাঁ ট্রান্সলেশনের ক্লাস নিচ্ছে। তো এক স্টুডেন্টকে দাঁড়া করাইছে, হ্যাঁ স্টুডেন্টকে দাঁড়া করায় বলতেছে, বল দেয়ার ইজ ম্যানি স্টার ইন দ্য ক্লাস বাট মুন ইজ অনলি ওয়ান। এটার বাংলা কি? তখন ওই স্টুডেন্ট বলতেছে, আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে, ইয়া, এবার একটা টান দেয় না, তো সবাই তো তখন হাসতেছে। তো এখানেও দেখো অনেকগুলি লক্ষ্য তারা আছে, বা চারটা নাই, সেই চারটাকে আমরা সামনে আবিষ্কার করবো। ওই চারটা কোথায় আছে, চলো আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি। দেখো, দিনের বেলায় যখন আমরা আকাশের দিকে তাকাই তখন সূর্যকে দেখতে পাই, রাতের বেলা কি করে আমাদের বিস্মিত করে। তার মানে কি, আমরা দিনের বেলায় সূর্যকে দেখি, রাতের বেলায় চন্দ্রকে দেখি, ঠিক আছে। যার কারণে সূর্যের আরেক নাম হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, এই সূর্যের আরেক নাম হচ্ছে দিনেশ। কেন তাকে আমরা দিনের বেলায় বলি? আর চাঁদের আরেক নাম হচ্ছে রাকেশ। কেন আমরা তাকে রাতের বেলায় দেখি? এটা তোমাদের সমার্থক শব্দ, এই জায়গাটা তোমাদের খুব আসে, ঠিক আছে। চলো আমরা এখন
হারিয়ে যাই সেই মহাকাশে। আমরা এখন মহাকাশে হারিয়ে যাব। ঠিক আছে, দেখো কিভাবে আমরা মহাকাশে হারাই। বলতেছে যে হচ্ছে আকাশের গ্রহ, উপগ্রহ, নক্ষত্র ইত্যাদি আমাদের চোখে পড়ে। আমরা যদি দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আকাশের দিকে তাকাই তাহলে আমরা কি কি দেখতে পাই? কিছু গ্রহ দেখতে পাই, নক্ষত্র দেখতে পাই, ছায়াপথ, গ্যালাক্সি দেখতে পাই, এরকম কিছু দেখতে পাই। এবং হচ্ছে কিছু এখানে কিছু ফাঁকা জায়গা আছে, এটি হচ্ছে পৃথিবী, চাঁদ, সূর্য, তারারা এই জায়গাগুলি দিয়ে চলাচল করে। এখানে তোমরা দেখতে পারতেছো এই যে হচ্ছে পৃথিবী, এই যে হচ্ছে আমাদের তারাগুলি, এবং হচ্ছে এই যে হচ্ছে একটা সূর্য টাইপের কিছু একটা। ঠিক আছে, এবং এইখানে পরীক্ষায় আসার মতো কয়েকটা জায়গা আছে। এই যে এখান থেকে যে পৃথিবী পৃষ্ঠ থেকে দূরত্ব যত বাড়তে থাকে বায়ুমণ্ডল তত হালকা হতে থাকে, এবং 160 কিলোমিটার পর বায়ুমণ্ডল থাকে না বললেই চলে। অধিকাংশ বিজ্ঞানী মনে করেন পৃথিবী থেকে 160 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের শেষ এবং মহাকাশের শুরু। এইটা তোমাদের হচ্ছে একটা এমসিকিউর জন্য প্রশ্ন, যে এমসিকিউর জন্য প্রশ্ন যে পৃথিবী থেকে 160 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের শেষ এবং মহাকাশের শুরু। এটা কি আমাদের একটা এমসিকিউ প্রশ্ন। ঠিক আছে, এখন দেখো পরীক্ষায় যে জায়গাটা জানতে হবে সেটা হচ্ছে তোমাকে মহাকাশ জিনিসটা আসলে কি, মহাকাশ জিনিসটা আসলে কি। ওকে, দেখো এই যে মহাবিশ্ব, মহাবিশ্বের যে বিষয়টা আমি তোমাকে বলতে চাচ্ছি, যেমন এই মহাবিশ্বের কথাটা মনে হইলে বাংলাদেশের না ওয়ার্ল্ডের একজন বিদ্রোহী কবির কথা মনে হয়ে যায়। এই মহাবিশ্বটা, তার নাম হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি একটা বিখ্যাত উক্তি করেছিলেন। ঠিক আছে, উক্তিটা মনোযোগ দিয়ে শুনবা। পৃথিবীতে যাহা চিরকল্যাণকর তার অর্ধেক করিয়াছে নর, বাকি অর্ধেক করিয়াছে নর। বইলো এখানে কি ভুল আছে? ওকে, কমেন্ট বক্সে জানাই দিও। মহাবিশ্ব কি বলছে? প্রথম প্রশ্নটা, এই সৃষ্টি জগতে যাহা কিছু আছে সব কিছু নিয়েই হচ্ছে মহাবিশ্ব। এই অজানা এই মহাবিশ্বের যে আমরা কোনো কুল কিনারা বলে না, নদীর কুল নাই কিনার নাই, নাই রে দরিয়ার পানি, ঠিক একইভাবে এই যে মহাকাশের কোনো কুল কিনারা নাই। এই মহাকাশ অনন্ত অসীম ধরে চলতেছে, এখানে অনেক গ্রহ নক্ষত্র। তুমি আবার অ্যাস্ট্রোলজি হয়ে যাও না যায় এখন, বুঝছো? ঠিক আছে, অ্যাস্ট্রোলজিস্ট হয়ে যাও না। তো আমাদের এখান থেকে ফার্স্ট জানতে হবে হচ্ছে মহাবিশ্ব কি। ক নাম্বার প্রশ্ন আসতে পারে, অথবা শূন্যস্থান আসতে পারে, অথবা এমসিকিউ আসতে পারে। এ সৃষ্টি জগতে যাহা কিছু আছে সব কিছু নিয়ে আমাদের মহাবিশ্ব। তারপর হচ্ছে ক্ষুদ্র পোকামাকড় ধূলিকণা থেকে শুরু করে আমাদের এই পৃথিবী, দূর দূরান্তে গ্রহ নক্ষত্র ধূমকেতু গ্যালাক্সি দেখা যায় না, সব কিছু নিয়ে হচ্ছে মহাবিশ্ব। তারপরে হচ্ছে এখানে অনেক কথা বলা হয়েছে যে হচ্ছে আমাদের বাসভূমি পৃথিবীতে যে গ্যালাক্সি অবস্থিত তার নাম হচ্ছে ছায়াপথ বা মিল্ক ওয়ে। গ্যালাক্সি হলো গ্রহ নক্ষত্রের একটা বৃহত্তম দল। আমরা এই কথাগুলি তোমাকে বলতে চাচ্ছি যে যেসব অংশে পদার্থ এবং বস্তু বেশি জড়ো হয়ে ঘনীভূত হয়েছে তাদেরকে কি বলা হয়? গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ বলা হয়। তার মানে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার মতো জায়গা হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা, মহাবিশ্ব কাকে বলে প্রশ্ন আসতে পারে, প্রশ্ন আসতে পারে গ্যালাক্সি কাকে বলে, প্রশ্ন আসতে পারে ছায়াপথ বা মিল্ক ওয়ে কাকে বলে। এখান থেকে তিনটা প্রশ্ন তোমার পরীক্ষায় আসতে পারে এখান থেকে এমসিকিউ আসতে পারে হচ্ছে শূন্যস্থান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখান থেকে এত কিছু পড়ার দরকার নাই, শুধু হচ্ছে তিনটা প্রশ্ন তুমি এখান থেকে পড়বা। আরও দু একটা গুরুত্বপূর্ণ জায়গা পড়বা, সেটা হচ্ছে আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যেতে পারে। পৃথিবী এবং সূর্যের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। অন্যদিকে সূর্য থেকে সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র আলফা সেন্টেরিওতে আলো আসতে সময় লাগে 4 বছরের চেয়ে বেশি। এই কথাটুক এখান থেকে জানলে তোমার চলবে। এর বাইরে এখানে আর সেকেন্ড কোনো চিন্তা করার দরকার নেই, কারণ এই চ্যাপ্টারটা তোমাদের অনেকেরই আয়ত্তের বাইরে, যার কারণে এখানে দেখতেছো সব থিওরিটিক্যাল আলোচনা, যার কারণে আমি ইম্পর্টেন্ট লাইনগুলি তোমাকে দাগিয়ে দিচ্ছি যেন তুমি পরীক্ষার হলে এখান থেকে প্রশ্ন আসতে ফুল একটা মার্ক নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরের টপিকটাতে দেখছি, সেই জায়গাটাতে বলছে সৌরজগৎ মিল্ক ওয়ে। সৌরজগৎ কি? মিল্ক ওয়ে নামক গ্যালাক্সির অন্তর্গত। এই জায়গাটা পরীক্ষায় আসতে পারে। এবং হচ্ছে অতি বৃহৎ নক্ষত্রের রং লাল, মাঝারি নক্ষত্রের রং হলুদ এবং ছোট নক্ষত্রের রং নীল হয়ে থাকে। তার মানে আমরা বলতে পারি আমরা মহাবিশ্বের নক্ষত্রগুলিকে 3টা ভাগে ভাগ করতে পারি, লাল, নীল, হলুদ। লাল পরি, নীল পরি, আমাদের দেশটা স্বপ্নপুরী, এরকমই তোরে ভাই, কি গান! হ্যাঁ, মহাবিশ্বের উৎপত্তি হলো কিভাবে? মেন কথা হচ্ছে মহাবিশ্বের উৎপত্তির জন্য আমাদের দায়ী হচ্ছে জানতে হবে বিগ ব্যাং তথ্য। এই বিগ ব্যাং তথ্য বাংলায় একে বলা হচ্ছে মহাবিস্ফোরণ তথ্য। এই তথ্যটা পরীক্ষায় আসতে পারে, ক নাম্বারে দিতে পারে বা শূন্যস্থানে দিতে পারে। এইটা নিয়ে একটু আলোচনা আছে বিগ ব্যাং এর জায়গাটা নিয়ে। এটা হচ্ছে অনেকে এখানে বিষয়টা হচ্ছে বিগ ব্যাংয়ের মেন বিষয়টা হচ্ছে
যে অনেকে বলে ল্যামিটার হচ্ছে এটার প্রবক্তা, স্টিফেন হকিং হচ্ছে এটা আবিষ্কারক করেন। এই জায়গাটা তোমাদের এত কন্ট্রাডিক্টরিতে যাওয়ার দরকার নাই। এবং হচ্ছে দেখো বিগ ব্যাংয়ের বেসিক কথাটা হচ্ছে কি, জ্যোতির্বিদদের পর্যবেক্ষিত প্রায় সকল ঘটনীয় তথ্য সঠিক এবং ব্যাপকভাবে ব্যাখ্যা করতে সক্ষম। বর্তমানকালের বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং এই তথ্যের পদার্থের যুক্তি দেন এবং হচ্ছে পদার্থবিদ্যার দৃষ্টিকোণ থেকে এই ব্যাখ্যাটা উপস্থাপন করেন। এখন আমরা জানবো হচ্ছে প্রাকৃতিক গ্রহ এবং হচ্ছে আমরা উপগ্রহ। আমরা বলেছি আমরা যে গ্যালাক্সিতে বাস করি তার নামই হচ্ছে ছায়াপথ। এই ছায়াপথে রয়েছে সূর্য, এর পরিবার যাকে সৌরজগৎ বলা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সৌরজগতে 8টা গ্রহ রয়েছে। সৌরজগতে কয়টা গ্রহ রয়েছে? 8টা গ্রহ রয়েছে। যেসব বস্তু সূর্যের চারিদিকে ঘুরে তাদেরকে কি বলা হয়? গ্রহ। এবং সেই গ্রহগুলো হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং হচ্ছে নেপচুন। এই হচ্ছে 8টা গ্রহ। কোনো কোনো গ্রহের আবার একাধিক উপগ্রহ রয়েছে। এবং আমরা শুধু এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা জানবো যে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ, তাই চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। এটা পরীক্ষায় খুব আসে যে পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটা, সেটা হচ্ছে চাঁদ। ঠিক আছে। এবং এখান থেকে আমাদের আরেকটা কথা প্রিয় শিক্ষার্থীরা জানতে হবে, সেই কথাটা হচ্ছে যে পৃথিবীর একটি, সেটা হচ্ছে চাঁদ, মঙ্গলের হচ্ছে 2টা, বৃহস্পতির 66টা, শনির 62টা, ইউরেনাসের 27টা, নেপচুনের 14টা প্রাকৃতিক উপগ্রহ রয়েছে। এরা বেসিক্যালি মাধ্যাকর্ষণ বলের প্রভাবে হচ্ছে গ্রহের চারিদিকে ঘুরে। এখন যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন করে প্রিয় শিক্ষার্থীরা পৃথিবীর মধ্যে কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে, আনসার হচ্ছে কত? আনসার হচ্ছে বৃহস্পতি। কেন? কারণ বৃহস্পতির 66টা আছে। সবচেয়ে কম উপগ্রহ কার আছে? সবচেয়ে কম উপগ্রহ আছে পৃথিবীর, মাত্র একটা উপগ্রহ। এবং সেই উপগ্রহটার নাম হচ্ছে কি প্রিয় শিক্ষার্থীরা? সেই উপগ্রহটার নাম হচ্ছে কি? চাঁদ। প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দেখব হচ্ছে কৃত্রিম উপগ্রহ এবং এর ইতিহাস। হ্যাঁ, কৃত্রিম উপগ্রহ দেখবো আমরা এবং এর ইতিহাসটা জানবো। তোমরা অনেকেই ভয় পাচ্ছ, এখানে এত কথা লেখা। তোমাকে প্রিয় শিক্ষার্থী এত কথা পড়তে হবে না। আমি যেই জায়গাগুলি দাগিয়ে দিচ্ছি তুমি শুধু ওই জায়গাগুলিতে একটা দক্ষতা অর্জন করবা, তাহলে এই চ্যাপ্টারটা দেখবা তোমার কাছে ঝাঁঝরা হয়ে গেছে। কেমন? খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা যে মানুষের পাঠানো যেসব বস্তু বা মহাকাশযান পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে তাদেরকে বলা হচ্ছে কি? কৃত্রিম উপগ্রহ বলে। তারপর হচ্ছে আমরা জানি পৃথিবী 24 ঘন্টায় নিজ অক্ষে চারিদিকে একবার পাক খায়, এই লাইনটা জানতে হবে। সুতরাং কোনো কৃত্রিম উপগ্রহ যদি 24 ঘন্টায় পৃথিবীর চারিদিকে একবার ঘুরে আসে তাহলে একে পৃথিবী থেকে স্থির মনে হচ্ছে বলে মনে করা হয়। মহাকাশ যাত্রায় প্রথম পদক্ষেপটি সূচনা হয়েছিল 1957 সালে। এখানে নামটা দেয় নাই, সেই সূচনাটা করেছে সোভিয়েত ইউনিয়ন, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, যেটা বর্তমানে হচ্ছে রাশিয়া। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি রাষ্ট্রের জন্ম হয়। তার মধ্যে রাশিয়া ছিল, ইউক্রেন ছিল, আরও কয়েকটা দেশ ছিল। মানে আগে সোভিয়েত ইউনিয়ন ছিল 15টা। তারা হচ্ছে কি পাঠায়? স্পুটনিক 1। হ্যাঁ, স্পুটনিক শব্দের অর্থ হচ্ছে কি? ভ্রমণ সঙ্গী। তারপর হচ্ছে মার্কিন কৃত্রিম উপগ্রহের নাম ছিল এক্সপ্লোরার 1। এই কথাটা জানলে হবে। তোমরা যেহেতু ক্লাস 8-এ পড়ো, তোমাদের এত হাই কোয়ালিটির প্রশ্নগুলি দিবে না। দিলে এই যে আমি যেই লাইনগুলি দাগিয়ে দিচ্ছি শুধু এই লাইনগুলি পড়বা। যে মানুষটি প্রথম মহাকাশে গিয়েছিল তার নাম ছিল হচ্ছে কি? ইউরি গ্যাগারিন। ঠিক আছে, সোভিয়েত ইউনিয়নের কি ছিল? ইউরি গ্যাগারিন ছিল। তারপরে হচ্ছে এখান থেকে তোমরা জানবা রিমোট সেন্সিং বা দূর অনুধাবন জন্য পাঠানো উপগ্রহ হচ্ছে কি? ল্যান্ডসেট 1। কি? ল্যান্ডসেট 1। এতটুক জানলেই চলবে, এই কয়েকটা তথ্য জানলে এখান থেকে চলবে। যেই লাইনগুলি আমি দাগিয়ে দিয়েছি এর বাইরে তোমরা পড়বা না, এনাফ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব একটা গুরুত্বপূর্ণ কথা, যে এই কথাগুলি হচ্ছে তোমার জানতে হবে বিষয়টা, কৃত্রিম উপগ্রহের ব্যবহার এবং গুরুত্ব। আচ্ছা, কৃত্রিম উপগ্রহ কাকে বলে এটা আসতে পারে, আমি বলেছি কাকে বলে। যোগাযোগ উপগ্রহ, আমরা অনেকে ইংল্যান্ড আমেরিকা যোগাযোগ করে। হ্যাঁ, যোগাযোগ উপগ্রহ হচ্ছে বেসিক্যালি স্যাটেলাইট। ঠিক আছে, স্যাটেলাইট। আচ্ছা, এই স্যাটেলাইটের নাম শুনলেই আমাদের আজব, না এটা বলবো না, ঠিক আছে, আজব স্যাটেলাইটের কথা মনে হয়। আমাদের বাংলাদেশের একটা স্যাটেলাইট ছিল, নাম হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। হ্যাঁ, এখন এগুলি আজব স্যাটেলাইট আমি নামকরণ দিয়েছি, কারণ আওয়ামী লীগ থাকলে এটার নাম হবে একরকম, জামাত থাকলে এটার নাম হবে একরকম, বিএনপি থাকলে এটার নাম হবে একরকম, যার কারণে আজব। প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার দুষ্টাকে ফুরিয়ে নিচ্ছি। এই আজব কথাটা আমি বলি নাই, আমাদের ফিজিক্সের স্যার হৃদয় স্যার বলেছেন। তার মানে কোনো কাহিনী যদি করতে হয় ওনার সাথে করবো, আমি কিন্তু কিছু করি নাই। ঠিক আছে, ওকে।
যোগাযোগ উপগ্রহ। তারপরে দেখো এখানে উপগ্রহ সংকেতটি অপর দেশের কোনো একটি ডিশ এরিয়ালে পাঠিয়ে দেয়, তখন সেখানে যার সাথে কথা বলছে টেলিফোনে এই শব্দটা পৌঁছায়। এখান থেকে এই জায়গাটা জানলেই চলবে। তারপর হচ্ছে দেখো আবহাওয়া উপগ্রহ। আমরা এই যে আবহাওয়ার যে পাই, আবহাওয়ার যে হচ্ছে আমরা তোমার হচ্ছে পূর্বাভাস পাই, ফোরকাস্ট যেটা থেকে পাই, সেটা হচ্ছে যে বায়ু প্রবাহ, সাইক্লোন সৃষ্টি হয়, কোথায় ঘনীভূত হচ্ছে, কোন দিকে আঘাত আনতে পারে, তার সব কিছু পর্যবেক্ষণ দিতে পারে। এই জন্য উপগ্রহের নাম কি? আবহাওয়া উপগ্রহ। পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ, তারপরে আছে সামরিক গোয়েন্দা উপগ্রহ, তারপরে নৌ পরিবহন উপগ্রহ। এই জায়গাগুলি তুমি 2 থেকে 3 বার রিডিং পড়বা। কি পড়বা? 2 থেকে 3 বার রিডিং পড়বা। বাট এই যে এই লাইনগুলি খেয়াল রাখতে হবে, এই জায়গাগুলি খেয়াল রাখতে হবে, তাহলে দেখবা এই জিনিসগুলো তুমি এটা মুখস্থ করবে না 2 থেকে 3 বার। মেন কথা হচ্ছে উপগ্রহের বেসিক কথাটা হচ্ছে এক উপগ্রহে তথ্য যায়, ওই উপগ্রহ ওর উপগ্রহকে তথ্য দিয়ে দেয়, এইভাবে এটা আমাদের কাছে ফেরত আসে। কেমন শিক্ষার্থীরা? তারপরে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব, সেটা হচ্ছে কি এই যে এই জায়গাটা তোমাদের জন্য মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট। এই যে জ্যোতিষ বিষয়ক উপগ্রহ, হ্যাঁ, যেই জায়গাটা তোমাকে জানতে হবে সেটা দেখো। এখানে যেই জায়গাগুলিকে তারা হচ্ছে হাইলাইট করেছে, এই যে মহাকাশ কি আমরা পড়েছি, মহাবিশ্ব কি আমরা পড়েছি, গ্যালাক্সি, ছায়াপথ, সৌরজগৎ, গ্রহ, উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ। এখানে পরীক্ষায় আসার মতো জায়গা হচ্ছে এই যে তোমার উপগ্রহের যে হচ্ছে ব্যবহারটা আছে, কৃত্রিম উপগ্রহের ব্যবহারটা, এইটা হচ্ছে পরীক্ষায় আসার মতো জায়গা। আর এছাড়া যা আছে সব হচ্ছে শূন্যস্থান, এমসিকিউ এবং ক নাম্বার, এই 3টা জায়গার জন্য। যার কারণে এখানে আমরা এত কিছু নিয়ে আসি না, কয়েকটা প্রশ্ন আমরা দিয়ে দিয়েছি। তুমি এই যে এই অধ্যায়ের পাঠ শেষে আমরা কি শিখলাম, এই জায়গাটা দেখো, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি ইত্যাদির মাঝখানে যে খালি জায়গা থাকেন তাকে মহাকাশ কি বলা হয়? এই যে মহাবিশ্ব, এই যে দেখো এটা শূন্যস্থান আসছে, মহাবিশ্বের অসীম ফাঁকা স্থানকে কি বলা হয়? মহাকাশ বা মহাশূন্য বলা হয়। মহাকাশ কোনো পদার্থ দিয়ে তৈরি না। সূর্য, চাঁদ, গ্রহ, তারা, মহাকাশ, ছায়াপথ, গ্যালাক্সি ইত্যাদি সব কিছুকে নিয়ে মহাবিশ্ব। মহাবিশ্বে যেসব অংশে পদার্থ এবং বস্তু বেশি জড়িত হয় তাকে গ্যালাক্সি বলা হয়। যে গ্যালাক্সিতে আমরা বাস করি সেটা হচ্ছে ছায়াপথ। এই ছায়াপথেই রয়েছে হচ্ছে সৌরজগৎ। সূর্য একটি নক্ষত্র, সূর্যের আছে 8টি উপগ্রহ, এর হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। নক্ষত্রকে কেন্দ্র করে যারা ঘুরে তাদের বলা হয় গ্রহ, গ্রহকে কেন্দ্র করে যারা ঘুরে তাদেরকে বলা হয় উপগ্রহ। মানুষের পাঠানো যেসব মহাকাশযান পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে তাদেরকে বলা হয় কৃত্রিম উপগ্রহ। কাজ অনুসারে কৃত্রিম উপগ্রহের নাম দেওয়া হচ্ছে যোগাযোগ উপগ্রহ, আবহাওয়া উপগ্রহ, পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ, সামরিক গোয়েন্দা উপগ্রহ, নৌ পরিবহন উপগ্রহ এবং জ্যোতিষবিদ্যা উপগ্রহ। এই যে দেখো প্রশ্ন হচ্ছে মহাকাশ এবং মহাশূন্যের পার্থক্য, মহালোকের বিশালতা, গ্যালাক্সি, সৌরজগৎ, কৃত্রিম উপগ্রহ মানুষের অনেক কাজে লাগে। এই প্রশ্নগুলি হচ্ছে তুমি পড়লেই দেখবা। এই যে দেখো বৃহস্পতির কয়টা উপগ্রহ আছে, গ্যালাক্সি জিনিসটা কি, এই কথাগুলি দেখো এখানে সব এই প্রশ্নগুলি এখানে তারা দিয়েছে। এত পেঁচাই নাই, নর্মালি প্রশ্ন যে এর কার্যক্রম ব্যাখ্যা করো। সামুদ্রিক জাহাজের এই যে তোমাকে আমি বললাম যে হচ্ছে কৃত্রিম উপগ্রহের ব্যবহার, সৃজনশীল হইলে এইটা দিয়েই হবে। এবং তুমি খাতায় কিভাবে লিখবা, এবং আমি বলেছি যে এই অধ্যায়টা যদি আমি বুঝিয়ে দিই বুঝবা, কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। এবং তোমার কাজ হচ্ছে কৃত্রিম উপগ্রহের ব্যবহারটা তুমি 3 থেকে 4 বার জাস্ট রিডিং দিবা, দেখবা এই প্রত্যেকটা সৃজনশীল তুমি পারবা, প্রত্যেকটা সৃজনশীল তুমি পারবা। দেখেছো উপগ্রহের সংখ্যা কম, এস পরিবারের সদস্যের মধ্যে পি সদস্যের পরিমাণটা কম। তোমাকে এই যে পি সদস্য এটা খুঁজতে হবে যে সূর্যের সবচেয়ে কাছে কে, তারপরে কে, তারপরে কে। এটার জন্য কিন্তু এই পিকচারটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। ইসকে তো ট্রেলার হ্যাঁ, পিকচার ভি বাকি হ্যাঁ, এই যে এইটা হচ্ছে সেই পিকচার, ঠিক আছে। তারপরে দেখো হচ্ছে এখানে এই কয়েকটা আমরা তোমাদের দিয়ে দিয়েছি, যে চাঁদ, অ্যাপোলো সাইজ, এই যে উপগ্রহ নিয়ে বি অংশটির ধরন এবং কাজ বর্ণনা করো, তুলনা করো, ঠিক আছে। অ্যাপোলো, সোয়েজ, বি, চাঁদ, প্রত্যেকটা জিনিস আমরা এই যে এ হলো বি এর উপগ্রহ, সি হলো মানুষের তৈরি উপগ্রহ, বি হলো জীব বসবাসকারী উপগ্রহ। তো জীব বসবাসকারী উপগ্রহ কারা? পৃথিবী। আর মানুষের তৈরি উপগ্রহ কোনটি? কৃত্রিম উপগ্রহ। আর এ হলো বি এর উপগ্রহ। তো তোমাকে বুঝতে হবে এ কোনটা। এই যে মিল্কওয়ে, বিগ ব্যাং তথ্য, এ ও বি কীভাবে সৃষ্টি হয়েছে, যোগাযোগের ক্ষেত্রে সি ভূমিকা পালন করে। দেখছো কৃত্রিম উপগ্রহের ব্যবহারটা এখান থেকে প্রশ্নটা আসে। আশা করি তোমরা ক্লাসটা খুবই উপভোগ করেছো, অনেক টুইস্ট ছিল। এই প্রত্যেকটা ক্লাসে এরকম টুইস্ট দিয়েই পড়ানো হয় যাতে তোমরা মনে রাখতে পারো, এবং যতটুকু অংশ তোমাকে পড়তে হবে ওইটাও বলে দেওয়া হয় যে অংশটা তুমি পড়লেই ভালো করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে যদি তোমরা প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিক মেইন বইয়ের উপর গুরুত্ব দিয়ে পড়ো, কাঙ্ক্ষিত ফলাফল, কাঙ্ক্ষিত রেজাল্ট
তোমারই অর্জিত হবে। আজকের মতো এই ক্লাসটা এখানেই থাকলো। পরবর্তী নতুন ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ক্লাস বেলের সাথেই থাকো। সকলকে ধন্যবাদ।